শুভ সকাল। আমি ডাক্তার তুষার মাহমুদ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন অপসনিন ফার্মাসিউটিক্যালস নিবেদিত আরোগ্য নিকেতনে। আমরা কথা বলবো চোখের স্বাস্থ্য নিয়ে এবং চোখের একটি গুরুত্বপূর্ণ অংশ রেটিনার বিভিন্ন রোগ ও তার প্রতিকার নিয়ে। এবং এই বিষয়ে আমাদের সাথে কথা বলতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার দীপক কুমার নাগ। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ভালো আছি, ধন্যবাদ। আমি প্রথমেই স্যার জানতে চাবো যে আমাদের তো চোখের রোগ বলতেই মোটা দাগে যদি বুঝি যে চোখে দেখতে পারি না, চশমা লাগবে এইটা, অথবা ছানি। কিন্তু এর যে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ রেটিনা, এইটা বিষয়ে যদি একটু সহজে বলেন যে কোন জায়গায় রেটিনা থাকে, রেটিনা কি? আমরা যদি চোখটাকে খুব চিন্তা করি যে রেটিনা হচ্ছে চোখের একদম ভিতরের একটা পর্দাস্বরূপ অংশ। আচ্ছা। আপনি যাই দেখেন না কেন, ছবিটা তো একটা পর্দার মধ্যে পড়তে হয়। তো বলতে গেলে রেটিনাটা হচ্ছে সেই পর্দা যেখানে ছবিটা পড়ে। ওকে। আপনি যা বলছিলেন, যেমন ধরেন যে ক্যাটারেক্ট অথবা গ্লোকোমা অথবা কর্নিয়া, যে রোগী হোক না কেন, আলটিমেটলি তো আমরা ছবিটা দেখি, একটা জিনিস দেখতে চাই, এবং সেই দেখার যে অবয়বটা, যে প্রতিচ্ছবিটা, সেইটাই কিন্তু রেটিনাতে পড়ে। এর কারণটা হচ্ছে যে রেটিনার ভিতরে চোখের যে আলোক সংবেদনশীল যে কোষগুলো আছে, আমরা বলি রডস, কোন, এইগুলা কিন্তু রেটিনাতে থাকে। সুতরাং রেটিনার যদি কোনো সমস্যা থাকে, তাইলে আপনি ছানি অপারেশনই বলেন, অথবা কর্নিয়ার সমস্যাই বলেন, অথবা অন্য রোগের কথাই বলেন, সেইগুলা সঠিক হইলে, মানে ঠিক করলেও কিন্তু আপনি ভালো দেখতে পারবেন না। সুতরাং রেটিনা কিন্তু চোখের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। যদিও এটা দেখা যায় না, এটা চোখের অত্যন্ত ভিতরে, দেখার জন্য বিশেষ ধরনের যন্ত্র, বিশেষ ধরনের পরীক্ষার প্রয়োজন হয়। কিন্তু ওইখানেই আসলে আমাদের ছবিটা পড়ে, যে ছবিটা তখন সেইখান থেকে একটা নার্ভের মাধ্যমে ব্রেনে যায়, অপটিক নার্ভের মাধ্যমে আমরা বলি, তখন আমরা একটা জিনিসকে দেখতে পারি। তার মানে এটা যেহেতু চোখের একদম ভিতরের অংশ, তার জন্যই হয়তো এটা সবচেয়ে বেশি নেগলেক্টেড, বা পরীক্ষা করাটাও হয় না, যেহেতু খুব বিশেষ যন্ত্র লাগে, বিশেষজ্ঞ ডাক্তার লাগে, শুধু চক্ষু বিশেষজ্ঞ হলেও হয় না, রেটিনা বিশেষজ্ঞও লাগে। এবং সেই জায়গাতেই স্যার আমাদের দেশেও সক্ষমতাটা কীরকম? না, সেটা ঠিকই বলেছেন আপনি, যে এটার জন্য বিশেষ ধরনের যন্ত্রের প্রয়োজন। সেই যন্ত্রগুলা যেমন কস্টলি, সেই যন্ত্রগুলো আবার ব্যবহার করার জন্য সেরকম দক্ষতার প্রয়োজন। সেটার জন্য আলাদা পড়াশোনা, শুধুমাত্র চোখের পড়াশোনা করলেই হয় না, বিশেষ ধরনের আবার নলেজ, দক্ষতা, সব কিছুই প্রয়োজন। সেই জন্য আসলে আমাদের দেশে আমরা এখন অনেকটা রেটিনার চিকিৎসা হয়, যদিও অধিকাংশটাই আসলে ঢাকা কেন্দ্রিক। কারণ হচ্ছে যে যে কথাটা আপনি বলছিলেন, যে যন্ত্রপাতি, বিশেষ ধরনের যন্ত্রপাতি, সেটার যে খরচ, যন্ত্রপাতি কেনার খরচ আছে, ব্যবহারের প্রয়োজন আছে, এবং সেটার যে দক্ষতা, যারা ব্যবহার করবেন তাদের যে দক্ষতা, শুধুমাত্র চোখের বিশেষজ্ঞ হইলেই অনেক সময় রেটিনা পরীক্ষা করা যায় না, রেটিনা সব কিছু দেখা যায় না, রেটিনা সব কিছু পরীক্ষার মাধ্যমে যে মানে সেই জিনিসগুলা কি সমস্যা হয়েছে সেটা বোঝা এবং সেটার চিকিৎসার জন্য বিশেষ ধরনের দক্ষতার প্রয়োজন, সেটা হয়ে ওঠে না। সেই জন্য এটা যে হারে যেমন চোখের চিকিৎসা সারা দেশে হচ্ছে, রেটিনার চিকিৎসাটা সারা দেশে সেভাবে ব্যাপক হারে হচ্ছে না। কিন্তু ঢাকাতে যেহেতু হচ্ছে, ঢাকার বাইরেও কিছু কিছু স্বল্প পরিসরে এখন কিন্তু রেটিনার চিকিৎসা শুরু হয়েছে। কিন্তু সচেতনতার জন্য তো আমাদের অ্যাকচুয়ালি নলেজ দরকার। এই জন্য যদি একজন সাধারণ মানুষের জন্য আপনি বুঝিয়ে বলেন যে কিভাবে করলে রেটিনার স্বাস্থ্যটাকে ভালো রাখা যাবে, বা কি করলে আমি বুঝবো, আর্লি বুঝতে পারবো যে আমার রেটিনার স্বাস্থ্যটা একটু ঝুঁকির মধ্যে আছে। দেখুন, প্রাথমিকভাবে যদি বলা যায় যে রেটিনাতে কোনো সমস্যা হলে সেটা সাধারণ রোগীরা বোঝা খুব ডিফিকাল্ট। আচ্ছা। প্রাথমিকভাবে আমরা যে জিনিসটা বুঝতে পারি সেটা হচ্ছে কি, যে আমরা চোখে কম দেখি। চোখে যখন মানুষ কম দেখে তখন চোখের ডাক্তারের কাছে যায়। চোখের ডাক্তাররা হয়তো পরীক্ষা নিরীক্ষা করে হয়তো বুঝতে পারেন যে এই সমস্যাটা রেটিনার হতে পারে। সেই ক্ষেত্রে হয়তো ওনারা রেটিনার ডাক্তারের কাছে চিকিৎসার জন্য পাঠান। কিন্তু এছাড়া রোগীরা যদি একটু সচেতন হন, বিশেষ করে কেউ হয়তো দেখা গেল যে চশমা পরতেন, চশমাতে ভালোই দেখতেন, কিন্তু দেখা যাচ্ছে যে হঠাৎ করে চশমা দেওয়াও ভালো দেখা যাচ্ছে না, পাওয়ার সেম আছে কিন্তু চশমাতে ভালো দেখা যাচ্ছে না, তখন বুঝতে হবে যে হয়তো রেটিনাতে কোনো সমস্যা হতে পারে। অথবা যারা নাকি মাইনাস চশমা পরে, যেসব ছেলে মেয়েরা মাইনাস চশমা পরে, ইভেন বড়রাও যারা মাইনাস চশমা পরে, তাদের যদি কোনো কারণে দেখা যায় যে চোখের সামনে পর্দার মতো
কিছু ভাসতেছে অথবা মানে লাইট স্পার্কলিং মানে আলোর ঝলকানি বোঝা যাচ্ছে, তাইলে বুঝতে হবে যে হয়তো রেটিনার সমস্যা হচ্ছে। অনেক বয়স্ক লোকজন আছে যারা হয়তো দেখা যায় যে কোনো একটা জিনিস সোজা জিনিসটাকে আঁকা বাঁকা দেখে, ধরেন জানালার কাছে দাঁড়ালো, জানালার শিকগুলোকে মনে হচ্ছে বাঁকা বাঁকা অথবা ভেঙে গেছে এরকম মনে হয়। এরকম যদি মনে হয়, ডিস্টর্টেড ভিশন যেটাকে আমরা বলি, সেরকম যদি মনে হয় তাহলে মনে হইতে পারে যে এটা রেটিনার সমস্যা হয়েছে। ডায়াবেটিস রোগী পার্টিকুলারলি ধরেন তাদের কোনো সমস্যা নাই, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে উনি কাছে পড়তে পারতেছেন না, অথবা চোখের সামনে কালো কালো অথবা লাল লাল অথবা মেঘের মতো কিছু ভাসতেছে, তাইলে বুঝতে হবে যে রেটিনার সমস্যা হয়েছে। তো এই যে সমস্যাগুলো আমি বললাম যে, এবং বিশেষ করে যে কোনো একটা অবজেক্ট সে দেখতেছে, একটা গাছ দেখতেছে, গাছের গোড়াটা দেখতেছে, হয়তো পাতাগুলা দেখতে পারতেছে না, অথবা উপরের অংশটা দেখতেছে, গোড়াটা দেখতেছে না, অথবা কোনো একটা মানুষ দেখতেছে, মানুষের হয়তো দেখা গেল যে মুখের একটা পাশ, ডান পাশটা দেখতেছে, বাম পাশটা দেখতেছে না, অথবা চোখগুলা দেখতেছে কিন্তু নিচে মুখ বা গলাটা দেখতেছে না, অর্থাৎ পার্ট ভিশনের পার্ট দেখতেছে, পার্ট দেখতেছে না, এরকম যদি হয় তাইলে সরাসরি ওনারাও রেটিনার স্পেশালিস্টের কাছে আসতে পারে। তাহলে স্যার আপনি এই যে বললেন ডায়াবেটিস থাকলে একটা ঝুঁকির কারণ রেটিনার সমস্যা হওয়ার, এরকম ক্ষেত্রে আমরা অনেক সময় শুনি যে উচ্চ রক্তচাপটাও এই রেটিনার প্রবলেমের কারণ হতে পারে। এর সাথে কি কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, সম্পর্ক আছে, কারণ রেটিনাতে যে রক্তনালীগুলো থাকে এগুলো খুবই সূক্ষ্ম। আচ্ছা। এবং এই রক্তনালীগুলা আমাদের যে উচ্চ রক্তচাপ আছে এটার সাথে, যেমন আপনি জানেন যে উচ্চ রক্তচাপ থাকলে কারো কারো ব্রেনে স্ট্রোক হয়ে যায়, কারো কারো হার্টে স্ট্রোক হয়ে যায়, অথবা হার্টের রক্তনালী ব্লক হয়ে যায়, এই কথাগুলো আমরা শুনি। তো রেটিনাতেও সেই রকম যে ছোট যে সূক্ষ্ম রক্তনালীগুলো আছে, যাদের উচ্চ রক্তচাপ থাকে তাদের কিন্তু চোখেও স্ট্রোক হতে পারে। সেই স্ট্রোকগুলো কীরকম, যে চোখে উচ্চ রক্তচাপ জনিত কারণে চোখে রক্তক্ষরণ হয়, অথবা চোখের যে ধমনী অথবা শিরা আছে সেগুলো কিন্তু ব্লক হয়ে যেতে পারে। হার্টে যেমন ব্লক হয়ে যায়, এরকম চোখে ব্লক হয়ে যেতে পারে। এটা আমরা চোখের স্ট্রোক বলি। সুতরাং উচ্চ রক্তচাপের জন্য চোখে রক্তক্ষরণ অথবা ব্লক, সেগুলো কিন্তু খুবই কমন আমাদের দেশে, এবং সেটার ইফেক্টটা ওই রেটিনার উপরই পড়ে। রেটিনার উপরে। আচ্ছা, এরকম ক্ষেত্রে স্যার আমরা হচ্ছে কোনো প্রিভেন্টিভ, যেমন ডায়াবেটিস, এগুলি তো সেকেন্ডারি রেটিনোপ্যাথির দিকে যাবে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি বা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, এইটা সেকেন্ড মানে ওই ডায়াবেটিস বা প্রেশারটাকে কন্ট্রোল করতে হবে। কিন্তু এমন কোনো কিছু কি আছে, কোনো কিছু খাওয়া বা কোনো ওষুধ আগের থেকেই নেওয়া যেন ডায়াবেটিস হলেও আমার রেটিনাটা ভালো থাকে? দেখুন, অ্যাকচুয়ালি এই ডায়াবেটিসের কথাই বলেন আর প্রেশারের কথাই বলেন, সেগুলো কিন্তু সব রক্তনালীর অসুখ, রক্তনালীর রোগ। সুতরাং রক্তনালীকে চাপে রাখতে পারে, অর্থাৎ মানে যে ভেসেলগুলা, রক্তনালীগুলা থ্রেটেন্ড কন্ডিশনে থাকতে পারে, যতগুলা কন্ডিশন আছে সবগুলাকে আসলে নিয়ন্ত্রণে রাখা উচিত। যেমন মনে করেন যে ডায়াবেটিস আছে যার, তো ডায়াবেটিস তো কন্ট্রোল রাখবেনই, কিন্তু তারপরে উচ্চ রক্তচাপ, অথবা রক্তে কোলেস্টেরল বেশি, অথবা কিডনিতে সমস্যা আছে, অথবা অ্যানিমিয়া আছে, এইসব জিনিসগুলোও কিন্তু আসলে, অথবা স্মোকিং করে যারা, সেইগুলোকে বন্ধ রাখতে হবে। অর্থাৎ সবগুলো যদি আপনি নিয়ন্ত্রণে রাখেন তাইলে একমাত্র আপনি ডায়াবেটিস জনিত কারণেই হোক আর উচ্চ রক্তচাপ জনিত কারণেই হোক আপনার রক্তনালীটাকে, অর্থাৎ রেটিনার যে সূক্ষ্ম রক্তনালীটাকে, সেটা সুস্থ রাখতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যেটা খাবারের কথা বলছেন, এগুলো সবই রোগ অনুযায়ী খাবার, যেমন ডায়াবেটিসের জন্য যেসব খাবার আপনাকে পরিহার করা উচিত, প্রেশারের জন্য যেগুলো পরিহার করা উচিত, সেগুলো তো করতেই হবে। এটাই আসলে মূল মানে কথা আর কি, মানে কজটাকে আমার আটকাতে হবে। ওকে, এরপরেও যদি আমি ধরি যে রেটিনার সমস্যা হয়ে গেল, কি কি পরীক্ষার মাধ্যমে আমরা, প্রথমেই তো আমি জানি রেটিনা পরীক্ষা করতে হবে, কিন্তু আরও কিছু কি আছে যেটা রেটিনার এই স্ক্রিনিংটাকে হেল্প করবে? অবশ্যই সব পরীক্ষা আছে, যেহেতু আমি বলেছি যে এটা রক্তনালীর একটা ডিজিজ, সেই জন্য দেখা যায় যে আমরা কি করি, যেমন চোখের ক্ষেত্রে এনজিওগ্রাম করি, হার্টে যেমন ব্লক হয়ে গেলে হার্টে এনজিওগ্রাম করা হয়, ঠিক সেরকম কিন্তু চোখেরও এনজিওগ্রাম আছে। তারপরে অনেক সময় দেখা যায় যে ডায়াবেটিসের কারণে চোখের যে রেটিনা রক্তনালীগুলো আছে সেগুলা থেকে রক্তের জলীয় অংশটা বেরিয়ে আসে,
বেরিয়ে এসে মানে রেটিনাতে পানি জমে যায়, আমরা এটাকে ইডিমা বলি। এবং যখন রক্তের এই জলীয় অংশ রেটিনাতে মানে চলে আসে তখন কিন্তু মানুষ দেখতে পারে না, মেকুলাতে তখন ইডিমা হয়ে যায়, তখন মানুষ দেখতে পারে না। সেইগুলোও দেখার জন্য কিন্তু স্ক্যান করা যায় রেটিনার, এগুলাকে বলে অপটিক্যাল কোহারেন্স টোমোগ্রাফি, ওসিটি বলে। তাহলে রেটিনার এনজিওগ্রাম করা যায়, রেটিনার অপটিক্যাল কোহারেন্স টোমোগ্রাফি অর্থাৎ ওসিটি করা যায় রেটিনাকে চেক করার জন্য। আর অনেক সময় দেখা যায় যে রেটিনাতে রক্তক্ষরণ হয়, রেটিনার সামনে রক্তক্ষরণ হয়, তখন বোঝা যায় না আসলে যে রেটিনাটা কেমন আছে। তখন কিন্তু এই যে আলট্রাসোনোগ্রাফি, আমরা মনে করেন যে আমরা যখন পেটে বাচ্চা থাকে আমরা দেখতে পারি না, কিন্তু বাচ্চাটা কেমন আছে, কিভাবে আছে, পজিশনটা কি দেখার জন্য আমরা কিন্তু আলট্রাসোনোগ্রাফি করি। ঠিক সেই রকম রেটিনাটাকে দেখার জন্য যখন রেটিনার সামনে রক্তক্ষরণ হয় তখন রেটিনাকে দেখার জন্য কিন্তু আলট্রাসোনোগ্রাফি করা যায়। সুতরাং রেটিনাকে চেক করা আরও অনেক পরীক্ষা আছে, ফিজিওলজিক্যাল টেস্ট আছে যেগুলা ইআরজি, ইওজি অর্থাৎ রেটিনার আপনার নার্ভের যে ফাংশনগুলো ঠিক আছে কিনা, রেটিনার যে আমরা যে প্রতিচ্ছবিটা বললাম সেই প্রতিচ্ছবিটাকে ব্রেইনে ট্রান্সফার করার যে পাথওয়েটা ঠিক আছে কিনা, সেইগুলোও কিন্তু দেখার জন্য আমাদের পরীক্ষা নিরীক্ষা আছে। সো আমরা রেটিনার এই হেলথের বিষয়ে ধরুন পরীক্ষা করে আমরা রোগ শনাক্ত করলাম, তারপরে চিকিৎসাটাও তো মানে বেশ জটিল, নাকি সহজেই চিকিৎসা, চোখে ড্রপ দিলে এরকম চিকিৎসাটা সম্ভব? রেটিনার চিকিৎসাটা একটু ভিন্ন ধরনের। সাধারণত মানুষের একটা পারসেপশন হচ্ছে যে চোখের ডিজিজ হইলে চোখে ড্রপ দিলে হয়তো চোখ ভালো হয়ে যাবে, অথবা ট্যাবলেট বা ওষুধ খেলেই ভালো হয়ে যাবে। কিন্তু রেটিনার চিকিৎসাটা মূলত একটু ডিফারেন্ট। মূলত 3 ধরনের চিকিৎসা হয় রেটিনাতে। একটা হচ্ছে আপনার লেজার, দ্বিতীয়টা হচ্ছে চোখের ভিতরে ইনজেকশন, এটাকে বলে ইন্ট্রাভিট্রিয়াল ইনজেকশন, এবং তৃতীয়টা হচ্ছে যদি অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন অপারেশন, সার্জারি। ছানির পরবর্তীতে রেটিনাল প্রবলেমগুলি আসে, এই ক্ষেত্রে স্যার করণীয় কি, মানে আমরা কি পদক্ষেপ নিলে এটা প্রিভেন্ট করা সম্ভব? ছানি অপারেশনের পরে রেটিনাতে সমস্যা হতে পারে, রেটিনা ডিটাচমেন্ট ছানির অপারেশনের পরে, এটা একটা কমন কমপ্লিকেশন। তারপরে ধরেন বাংলাদেশে আপনি যদি চিন্তা করেন যে টিউবারকুলোসিস তো প্রচুর, তো টিবির যে চিকিৎসা করা হয় বা অন্যান্য যেমন ধরেন এসএলই অথবা অন্যান্য অনেক ডিজিজ আছে যে ডিজিজের চিকিৎসা করলে সেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও কিন্তু আপনার যেমন টিবির ড্রাগ, সেগুলোর জন্য কিন্তু রেটিনাতে সমস্যা, মেকুলোপ্যাথি বা অপটিক নিউরাইটিস হতে পারে। তারপরে আপনার এসএলইর জন্য অনেক দিন যাবত আমরা যে ওষুধ ব্যবহার করি সেই ওষুধগুলোর কমপ্লিকেশন হিসেবেও কিন্তু রেটিনাতে সমস্যা হইতে পারে। আনকমপ্লিকেটেড সানি অপারেশনের সাধারণত সমস্যা কম হয়, কিন্তু কোনো ক্ষেত্রে দেখা যায় যে ডাক্তার সাহেবরা বুঝতে পারেন যে এটা কমপ্লিকেটেড হয়েছে অপারেশনের সময়, ডিউরিং সার্জারি হতে পারে, অথবা বিফোর সার্জারিও তার কিছু কমপ্লিকেশন থাকতে পারে, অথবা রেটিনাতে সমস্যা হতে পারে, এই ধরনের কিছু ঝুঁকি থাকতে পারে। যেমন ধরেন যে একজন পেশেন্টের হাই মায়োপি আছে, মানে হচ্ছে যে তার ছানি অপারেশন করার আগেই তার অনেক মাইনাস চশমা ব্যবহার করতো। তো মাইনাস চশমা ব্যবহার করতো মানেটা হচ্ছে যে তার ধরেন আপনার রেটিনা পাতলা। সুতরাং ছানি অপারেশন যদি তার করা হয়, অপারেশনের পরে অন্তত রেটিনাটা ভালো করে চেক করা উচিত যে রেটিনাতে কোনো দুর্বল জায়গা আছে কিনা যেটা ছিঁড়ে যাওয়ার ঝুঁকি আছে। সুতরাং যদি দেখা যায় যে সে মাইনাস চশমা পড়তো ছাত্র জীবন থেকে, এখন বৃদ্ধ বয়সে ওনার ছানি অপারেশন করা হয়েছে, ছানি অপারেশনের পরে যদি রেটিনা চেক আপ করা যায়, তাহলে হয়তো যদি কোনো দুর্বল জায়গা থাকে, ছিঁড়ে যাওয়ার কোনো ঝুঁকি থাকে রেটিনা, সেইখানে যদি লেজার করে দেওয়া যায় তাহলে হয়তো তার ছিঁড়ে যাওয়ার ঝুঁকিটা কমে যাবে। আবার ধরুন যে একজন ডায়াবেটিসের পেশেন্ট আছে, তার হয়তো মাইল্ড অথবা মডারেট অ্যামাউন্ট রেটিনোপ্যাথি আছে, অর্থাৎ রেটিনাতে ডায়াবেটিস জনিত কারণে কিছু কমপ্লিকেশন অথবা সমস্যা রয়ে গেছে, কিন্তু ছানিটাও এমন একটা পর্যায়ে আছে যেটা অপারেশন না করলেই নয়। এখন আপনি যতটুকু পারেন রেটিনার সমস্যাটা দূর করে ছানি অপারেশন করলেন, কিন্তু করার পরেও এটা মনে রাখতে হবে যে ছানি অপারেশনের পরে রেটিনার যে সমস্যাটা আছে এটা কিন্তু অনেক গুণ বৃদ্ধি পেতে পারে, খুব ত্বরান্বিত হয়ে যেতে পারে। সেই জন্য যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ছানি অপারেশন করার পরে ডায়াবেটিসের পেশেন্টের রেটিনা চেক আপ করতে হবে, এবং যদি দেখা যায় যে রেটিনাতে কোনো সমস্যা দেখা দিয়েছে অথবা সাথে সাথে লেজার করে
সাথে সাথে লেজার অথবা ইনজেকশন অথবা যা প্রয়োজন সেটা করতে হবে, তাইলে একমাত্র ভালো থাকা যাবে। অনেক অনেক ধন্যবাদ স্যার। নিব ছোট্ট একটি বিরতি। বিরতির পরে এসে এই রেটিনার সাথে সাথে চোখের অন্য কি কি চিকিৎসাগুলির মধ্যে থাকলে চোখের পূর্ণাঙ্গ সুস্থতা মেনটেন করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। বিরতির আগে আমরা কথা বলছিলাম, জানছিলাম, খুব সহজে আপনি বুঝাচ্ছিলেন রেটিনার বিভিন্ন সমস্যাগুলি এবং এর কি স্টেপ নিলে আমরা এটাকে আর্লি প্রতিরোধ করতে পারি সেগুলি নিয়ে। কিন্তু স্যার এই পর্যায়ে আমি একটু জানতে যাব, রেটিনার যে সমস্যাগুলি এটা তো অ্যাকচুয়ালি বয়সজনিত কারণের কথাগুলি শুনলাম আমরা, ছোটদেরও কি রেটিনার কোনো প্রবলেম হতে পারে? ছোটদের রেটিনার প্রবলেম অনেক, মানে এখন বাংলাদেশে অনেক বেড়ে যাচ্ছে দিন দিন। যেমন ধরেন যে একেবারে জন্ম থেকে যদি আমরা চিন্তা করি যে আমাদের দেশে কিন্তু একসময় স্বল্প ওজন এবং প্রিমেচুর বাচ্চা, যারা ধরেন 6 মাসে 7 মাসে বাচ্চা হয়ে গেছে এবং স্বল্প ওজনের বাচ্চার ওজন হয়তো দেখা গেল যে 1 কেজি অথবা 1.5 কেজি এরকম বাচ্চা, এইসব বাচ্চারা কিন্তু একসময় বাংলাদেশে জন্মগ্রহণ করলেও বাঁচত না। কিন্তু এখন চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সাথে সাথে এখন কিন্তু স্বল্প ওজনের এবং এই অপরিপক্ক বাচ্চা যারা জন্মগ্রহণ করেন তারা কিন্তু বেঁচে যাচ্ছে। কিন্তু বেঁচে গেলে কি হবে, তাদের কিন্তু রেটিনা ডেভেলপমেন্ট হয় না। তাদের ধরেন একটা বাচ্চা সাধারণত রেটিনা ডেভেলপমেন্ট হওয়ার জন্য 36-37 সপ্তাহ লাগে মিনিমাম পেটে থাকতে। তাইলে এক বাচ্চা যদি দেখা যায় যে 24 সপ্তাহে হয়ে গেছে অথবা 28 সপ্তাহে 7 মাসে হয়ে গেছে, তার কিন্তু রেটিনা ডেভেলপমেন্ট হয় নাই। এখন জন্মের পরেও আস্তে আস্তে ডেভেলপ হতে পারে, কিন্তু নাও হতে পারে। যদি রেটিনা ডেভেলপমেন্ট না হয় সেক্ষেত্রে তো বাচ্চা দেখার সম্ভাবনা খুবই কম। সেজন্য এই ধরনের রোগ কিন্তু, যেটাকে আমরা রেটিনোপ্যাথি ও প্রিমেচুরিটি সংক্ষেপে আরওপি বলে, এটা কিন্তু বাংলাদেশে প্রচুর এখন হচ্ছে। কারণ আমাদের বাচ্চাদের প্রায় মানে 20% বাচ্চা স্বল্প ওজনে জন্মগ্রহণ করে এবং প্রায় 15 থেকে 16% বাচ্চা মানে অপরিপক্ক, অর্থাৎ মানে জন্মের যে সঠিক সময় অর্থাৎ 10 মাস যেটাকে বলি তার আগেই জন্মগ্রহণ করে। তাহলে এই বাচ্চাগুলোর কিন্তু রেটিনা ডেভেলপমেন্ট হচ্ছে না। আচ্ছা, এখন জন্মের পরে নর্মাল ওয়েতেও ডেভেলপমেন্ট হতে পারে, কিন্তু যদি এই ডেভেলপমেন্টটা ঠিকমতো না হয় তাইলে কিন্তু তার চোখ অন্তত হওয়ার একটা ঝুঁকি থাকে। এবং এই যে কারণে স্বল্প ওজন এবং অপরিপক্ক বাচ্চাদের যে সমস্যাটা রেটিনার হয় সেটাকে আমরা বলি আরওপি, অর্থাৎ রেটিনোপ্যাথি অফ প্রিমেচুরিটি। এবং এটা যদি সঠিক সময়ে, জন্মের একটা নির্দিষ্ট সময় আছে, আমরা বলি যে জন্মের 30 দিনের মধ্যে অপরিপক্ক এবং স্বল্প ওজনের বাচ্চাদেরকে রেটিনা চেক আপ করতে হবে। যদি সেটা না করা যায় এবং যদি দেখা যায় যে কোনো ধরনের সেখানে ডেভেলপমেন্টে গোলযোগ দেখা দিয়েছে, নর্মাল ওয়েতে ডেভেলপমেন্ট হচ্ছে না, তৈরি হচ্ছে না রেটিনা, এবং সেটা যদি সঠিক চিকিৎসা না করা যায় তাহলে কিন্তু বাচ্চা বেঁচে যাবে, হয়তো উন্নত চিকিৎসার জন্য হয়তো জীবনে সে বেঁচে যেতে পারে, কিন্তু তার চোখে কিন্তু দৃষ্টি আসবে না। সেই জন্য এটা চিকিৎসা আছে। যেন আমরা বলি যে যেসব বাচ্চা স্বল্প ওজন অথবা অপরিপক্ক অবস্থায় জন্মগ্রহণ করে জন্মের 30 দিনের মধ্যে, আমি আবার বলছি, জন্মের 30 দিনের মধ্যে অবশ্যই একজন রেটিনা স্পেশালিস্ট অথবা বাচ্চার চোখ অথবা রেটিনা দেখতে পারে এরকম দক্ষ একজন চিকিৎসকের দ্বারা চোখ দেখানো উচিত। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, কারণ বাচ্চাটা তো চোখে যে দেখতে পাচ্ছে না সেটা তো সে বলতেও পারতেছে না এবং সে বুঝবেও না যে না দেখতেছি। সো বাবা মাকেই অ্যাকচুয়ালি প্রোঅ্যাক্টিভভাবে সচেতন হতে হবে যে আমার বাচ্চাটা আর্লি হয়েছে, এবং সংশ্লিষ্ট চিকিৎসক, গাইনোকোলজিস্ট, নিওনেটোলজিস্ট সবাইকে যে রেটিনাল স্পেশালিস্টকে দেখাতে হবে। দ্বিতীয় কথাটা হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে আমাদের দেশে কিন্তু এখন প্রচুর আপনি বাচ্চা পাবেন অথবা স্কুল ছাত্রছাত্রী পাবেন যারা নাকি মাইনাস চশমা পরে, চশমা পরার সংখ্যা কিন্তু অনেক বেশি এখন। সেটার একটা কারণ আছে, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এই যারা মাইনাস চশমা পরে তাদের রেটিনা কিন্তু পাতলা থাকে। আচ্ছা, তাদের রেটিনা যেহেতু পাতলা থাকে তাদের কিন্তু রেটিনা ছেড়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে। ওকে। এখন অনেকেই আছে
যারা শুধুমাত্র চশমা বদল করেন। ধরেন যে এখন হয়তো -2 আছে, কিন্তু কিছুদিন পরে -2 তে ভালো দেখতেছে না, তারপর হয়তো ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার হয়তো -3 অথবা 2.5 অথবা 5 করে দিল, হোয়াট এভার মাইট বি, যেটাই তার প্রয়োজন সেটা করে দিল। কিন্তু এইটাই কিন্তু সাফিসিয়েন্ট না, যেহেতু তার রেটিনা পাতলা, যাদের মাইনাস চশমা লাগে, এবং সেহেতু তাদের প্রতিবার চশমা বদলের সময় কিন্তু তার রেটিনা চেক আপ করা দরকার, যে তার রেটিনা ছিঁড়ে যাওয়ার কোনো ঝুঁকি আছে কিনা। এবং বাচ্চাদেরকেও মাঝে মাঝে এই জিনিসটা জিজ্ঞাসা করতে হবে, অথবা তাদেরকে এই জিনিসটা বলে দিতে হবে যে তারা কোনো সময় চোখে আলোর ঝলকানি অথবা বিদ্যুৎ চমকানো দেখে কিনা। ওকে, লাইট স্পার্কলিং, যে চোখের ভিতরে বিদ্যুৎ চমকাচ্ছে, এরকম মনে হয় কিনা। যদি এরকম মনে হয়, তাহলে যারা মাইনাস চশমা পরে তাদেরকে অবশ্যই রেটিনা স্পেশালিস্ট দেখাইতে হবে, কারণ কিন্তু তাদের রেটিনা ছিঁড়ে যাওয়ার একটা ঝুঁকি থেকে যায়। এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ। এছাড়াও কিন্তু রেটিনাতে একটা টিউমার হয়, আচ্ছা, এবং সেটা খুব মারাত্মক টিউমার। এটা বিশেষ করে 2 থেকে 7 বছর বয়সে সবচেয়ে বেশি হয়। 2-3 বছরে এটার মাত্রাটা অনেক বেশি, 7 বছর পর্যন্ত হতে পারে। সেটা হচ্ছে রেটিনোব্লাস্টোমা বলে। ওকে, এটা কিন্তু একটা শুধুমাত্র চোখের দৃষ্টি নষ্ট করে না, এটা কিন্তু একটা মরণ ব্যাধিও, মৃত্যু হতে পারে। সেজন্য এটা বুঝবে কীভাবে? বুঝবে সেভাবেই যে বাচ্চার চোখে মনে হবে যে বাচ্চার চোখের দিকে তাকালে বিড়ালের চোখের মতো এরকম ছলছল করবে, অথবা বাচ্চার চোখের মনিটা বিড়ালের চোখের মতো হয়ে যাবে, অথবা সাদাও হয়ে যেতে পারে। সাদা হলে অনেক সময় ছানিও হতে পারে, কিন্তু ছানি না হয়ে কিন্তু টিউমার হতে পারে। সেই জন্য বাচ্চার মনে যদি কোনো কারণে ঝলঝল করে বিড়ালের মতো, অথবা মানে কোনো কারণে সাদা 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 মনে হয়, তখন অবশ্যই চোখের ডাক্তারকে দেখাতে হবে। এবং ছোট বাচ্চাদের বিশেষ করে চোখের টিউমার হলে, যদি টিউমারটা সঠিক সময়ে চিকিৎসা না করা হয়, প্রাইমারি অবস্থায় হয়তো কেমোথেরাপি অথবা ড্রাগ দিলে চিকিৎসা হয়ে যেতে পারে, কিন্তু অ্যাডভান্স স্টেজে গেলে হয়তো সার্জারির প্রয়োজন হতে পারে। কিন্তু যদি সঠিক সময়ে চিকিৎসা না করা হয়, তখন কিন্তু দেখা যায় যে এই টিউমার আস্তে আস্তে এই রেটিনার যে নার্ভটার মাধ্যমে আমাদের ব্রেনে যে আমাদের যে প্রতিচ্ছবিটা নিয়ে যায়, সেই নার্ভের মাধ্যমে কিন্তু এই টিউমার সেলগুলো ব্রেনে চলে যেতে পারে, এবং ব্রেনে যে তখন কিন্তু যখন ব্রেনে একবার টিউমার সেল চলে যায়, তখন কিন্তু বাচ্চাকে বাঁচানো আর সম্ভব হয় না। সেই জন্য বাচ্চাদের কিন্তু দেখেন অনেকগুলো রোগী আছে। এছাড়া তো ধরেন বাচ্চাদের আরো কিছু জিনিস আছে, যেমন হেরিডিটারি কিছু কন্ডিশন থাকে, ডিস্ট্রফি। বাচ্চারা অনেক সময় ভালো দেখতে পারে না, লিখতে গেলে অনেক সময় দেখা যায় যে সে ভুল করছে, অথবা দেখা গেছে যে টিভি দেখার সময় তার কাছে যেতে হয়, সেখানে হয়তো তার চশমার সমস্যা হতে পারে, কিন্তু এটাও হতে পারে যে দূরে দেখতে পারে না, সেটা তার রেটিনার ডিস্ট্রফির কারণে হতে পারে। সুতরাং বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হতে পারে। আবার যখন একটু আপনি বড় হবেন, তখন কিন্তু রেটিনার সমস্যাগুলো একটু ভিন্ন ধরনের হতে পারে। যেমন ধরেন আমাদের সমাজে এখন অ্যাংজাইটি টেনশন খুব কমন, আমরা সবসময় একটা চিন্তায় থাকি। অ্যাংজাইটি টেনশন কিন্তু চোখের রেটিনাতে মানে পানি জমায়, ফ্লুইড, যেটাকে আমরা ইডিমা বলি, সেন্ট্রাল সিরাস কোরিওরেটিনোপ্যাথি বলি। যে এইটার কারণে কিন্তু প্রচুর রোগী পাওয়া যায় যে অ্যাংজাইটি টেনশনের কারণে চোখের রেটিনাতে পানি জমছে এবং চোখ দিয়ে ভালো দেখতেছে না। আর বাংলাদেশে যদি আপনি চিন্তা করেন যে ইনফেকশন, ইনফ্লামেশন, এটা কিন্তু খুব কমন। যেমন আমাদের দেশ টিবি রোগ আছে, সার্কোইডোসিস আছে, তারপরে অনেক টক্সোপ্লাজমোসিস আছে, যেগুলো অনেক ডিজিজ, যেগুলো আমাদের রেটিনাকে কিন্তু ইনফেক্টেড করে অথবা ইনফ্লামড করে, এবং রিউমেটিক ডিজিজগুলো, শারীরিক যে ডিজিজগুলো আছে সেটা, এবং এদের চিকিৎসার জন্য যে ওষুধ ব্যবহার করে সেটাও আবার সেটাও সমস্যা করতে পারে। সুতরাং দুইটাই হতে পারে, যে একটা হচ্ছে যে এই টিবি রোগ, ধরেন টিবি রোগের জন্য রেটিনাতে টিবি হতে পারে, যেটাকে বলে ওকুলার টিবি হতে পারে। আবার টিবির চিকিৎসার জন্য যে ওষুধ ব্যবহার করতেছেন, সেম কন্ডিশন, এসএলই একই অবস্থা। তো সেই জন্য এই দুইটা জিনিসই দেখতে হবে। অনেক অনেক ধন্যবাদ স্যার, খুবই সুন্দর করে আমরা একটু জটিল চিকিৎসার জিনিসগুলি জানতেছি। কিন্তু নিব ছোট্ট একটি বিরতির পরে এসে আমরা ডিটেলস কথা বলব।
বিরতির আগে আমরা জানছিলাম যে বিভিন্ন রোগের সাথে রেটিনাল রোগের যে সমস্যাগুলি, আমি এই পর্যায়ে স্যার জানতে চাবো যে রেটিনার সমস্যাটা তোর চোখের সার্বিক সুস্থতাকে হ্যাম্পার করে। চোখের অন্যান্য কোনো রোগ যেমন গ্লুকোমা আছে বা ছানি নিয়ে আপনি বললেন একটু আগে, কিন্তু অন্য আর কি কি রোগ আছে যেমন অ্যালার্জিক যে রেসপন্সগুলি হয় সেটার জন্য কি রেটিনা কোনোভাবে এফেক্টেড হতে পারে? অ্যালার্জির কারণে সরাসরি রেটিনাতে মানে হয় না, এফেক্টেড হয় না। তবে একটা জিনিস, অ্যালার্জির কারণে কিন্তু মানুষ খুব স্টেরয়েড ইউজ করে। হ্যাঁ, তো স্টেরয়েডের কারণে অনেক সময় চোখের প্রেশার বেড়ে যায়, তখন চোখের যে নার্ভ আছে সেটা হয়তো শুকিয়ে যায়, এবং এই নার্ভটা তো রেটিনার কাছে, রেটিনার মধ্যেই। সেই জন্য রেটিনা আর যে নার্ভ ফাইবার লেয়ার আছে সেটা শুকিয়ে যায় অনেক সময় চোখের প্রেশার বাড়লে। সেই জন্য অ্যালার্জিক কারণে অনেকেই আছে যে স্টেরয়েড ইউজ করে যারা একবার মজা পেয়ে যায়, তারা কি চুলকানো বা লাল হইলেই ওনারা নিজেরাই দোকান থেকে কিনে স্টেরয়েড দিতে থাকেন এবং ওনারা উপকার পান। সেই জন্য আরেকটা জিনিস হচ্ছে যে চোখের অন্যান্য অসুখগুলোর ক্ষেত্রে, যেমন মনে করেন যে চোখের যে কোনো প্রদাহের ক্ষেত্রে, যেমন ইউভিআইটিস একটা রোগ আছে, ইউভিআইটিস অর্থাৎ চোখের প্রদাহ, সেটার কারণে কিন্তু রেটিনাতে পানি জমতে পারে। তারপরে ধরেন আপনার অন্যান্য অসুখের চেয়েও বিশেষ করে যে আমাদের সিস্টেমিক ডিজিজগুলো আছে, যেমন মনে করেন ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হ্যাঁ, অথবা ইভেন বয়স্কজনিত কারণ, বয়সের কারণে কিন্তু রেটিনাতে অনেক সমস্যা হয়। এখন আমাদের দেশে আপনারা জানেন যে গড় আয়ু এখন কিন্তু অনেক বেড়ে গেছে। হ্যাঁ, আমাদের গড় আয়ু প্রায় 72-73 বছর গড় আয়ু। তো সেটার জন্য কিন্তু চোখের যে রেটিনা আছে সেই রেটিনা কিন্তু অনেকটাই ডিজেনারেটিভ চেঞ্জ হয়ে যায়। আমাদের বয়স বেড়ে গেলে যেমন আমাদের চামড়া খুসকে যায়, আমাদের চামড়াতে তিলা তিলা দাগ পড়ে চামড়ার যে উজ্জ্বলতা সেটা নষ্ট হয়ে যায়, ঠিক সেরকম চোখের যে রেটিনা আছে রেটিনাতেও কিন্তু দাগ পড়ে, রেটিনাতেও তিলা তিলা দাগ পড়ে, রেটিনার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, রেটিনাও কুসকে যায়। হ্যাঁ, রেটিনাতে যে পরিবর্তনগুলো হয় তখন কিন্তু ভালো দেখা যায় না বয়স্কজনিত কারণে। সেইগুলো কিন্তু প্রচুর পেশেন্ট এখন আমাদের কাছে আছে। কিন্তু স্যার রেটিনোপ্যাথি, যেমন ডায়াবেটিক রেটিনোপ্যাথি আর হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, এই দুইটা তো অনেকই পাওয়া যায়। এইরকম ক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থাটা কি? চিকিৎসা ব্যবস্থাটা হচ্ছে যে আমি বললামই প্রথম যে যদি ডায়াবেটিসের কারণে, প্রথম কথা হচ্ছে যে আপনি যদি চিকিৎসার প্রয়োজন পড়ে, ধরেন অল্প অল্প রক্তক্ষরণ হচ্ছে অথবা রেটিনাতে পানি জমছে, সেই ক্ষেত্রে আমরা ইনজেকশন পাওয়া যায় এখন। সেই ইনজেকশনগুলো চোখের রেটিনার সামনে ভিট্রিয়া যেটা আছে সেখানে আমরা যদি ইনজেকশন দিয়ে দিই তাহলে এই পানি জমা এবং রক্তক্ষরণ মোটামুটি প্রিভেন্ট হতে ভালো হয়ে যায়। অথবা লেজারের কথা বলুন। যদি দেখা যায় যে ডায়াবেটিসের কারণে নতুন রক্তনালী গজাচ্ছে, আস্তে আস্তে প্রলিফারেটিভ স্টেজ বলি আমরা এটাকে, সেরকম স্টেজে যায়, তখন আমরা লেজার করি এবং লেজার করলে সাধারণত ভালো হয়ে যায়। কিন্তু এই স্টেজেও যাদের চিকিৎসা করা হয় না তখন কিন্তু রোগ আস্তে আস্তে আগাইতে থাকে, তখন রেটিনার সামনে রক্তক্ষরণ হয়, ভিট্রিয়াস হেমোরেজ বলে, রেটিনা ছিঁড়ে যায়, রেটিনাল মানে ট্র্যাকশনাল রেটিনাল ডিটাচমেন্ট বলে, সেই ক্ষেত্রে সার্জারি করতে হয়। এবং একটা জিনিস হচ্ছে যে যত অ্যাডভান্স স্টেজে যেতে থাকে তত কিন্তু আপনার প্রগনোসিস যেটাকে বলে, অর্থাৎ আপনি যতই চিকিৎসা করেন না কেন আস্তে আস্তে কিন্তু প্রগনোসিসটা মানে কমে আসে। হ্যাঁ, অর্থাৎ ভালো হওয়ার মাত্রাটা কিন্তু কমে যায়। সেই জন্য সবচেয়ে বেটার হচ্ছে যত আর্লি, কারণ ডায়াবেটিসের পেশেন্ট কিন্তু ডায়াবেটিক রেটিনোপ্যাথি হইলেই মানুষ চোখে কম দেখে না, যে পর্যন্ত না আপনার মেকুলাতে ইডিমা হয় অথবা মেকুলার যে রক্ত সঞ্চালন সেটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, সেই জন্য রোগী কিন্তু অনেক সময় অ্যাডভান্স স্টেজে না গেলে বুঝতে পারে না। এই জন্যই আমরা বলি সবসময় যে আপনার যদি ডায়াবেটিস থাকে অথবা প্রেশার থাকে, আপনি অন্তত বৎসরে একবার, কোনো ধরনের সিমটম না থাকলেও বৎসরে একবার আপনার রেটিনাটাকে থরো চেক আপ করা দরকার। রেটিনা শুধু না, আমার মতে যে ডায়াবেটিক থাকলে তাকে অবশ্যই গ্লুকোমার জন্য হোক, ছানির জন্য হোক, চোখের স্ক্রিনিংটা করতেই হবে, করা উচিত। এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি আমাদের দেশে বিশেষ করে যখন ফিজিক্যাল যে ডিজিজগুলো আছে, সেটা ডায়াবেটিস বলেন, ব্লাড প্রেশার বলেন, অথবা আপনার রিউমেটিক ডিজিজগুলো বলেন, কোলাজেন ডিজিজগুলো বলেন, অথবা টিউবারকুলোসিস বলেন, মানে আমাদের দেশে তো এই রোগগুলো মানে ইনফেক্টেড রোগগুলো কমন। আমরা কিন্তু সেই রোগগুলো নিয়েই সবসময় মানে কন্ট্রোল করার জন্য অথবা নিয়ন্ত্রণ করার জন্য চিন্তায় থাকি।
উদাহরণস্বরূপ ডায়াবেটিস, আপনার ডায়াবেটিস কন্ট্রোল তো আপনি মনে করেন যে আমি কন্ট্রোল, হ্যাঁ। কিন্তু আপনাকে এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে যে ডায়াবেটিস শুধুমাত্র মানে কন্ট্রোল করলেই হবে না, ডায়াবেটিসের কিন্তু টার্গেট কিছু অর্গান আছে। যেমন মনে করেন যে ডায়াবেটিসের টার্গেট অর্গান হচ্ছে চোখ, যেটাকে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলি, কিডনি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলি, নার্ভাস সিস্টেম আমরা বলি ডায়াবেটিক নিউরোপ্যাথি। আপনার কিন্তু সেইগুলাও কোনো ধরনের সেখানে কোনো চেঞ্জ হচ্ছে কিনা সেটাকে সেখানে মনিটর কিন্তু করতে হবে। করতে হবে। তো ডায়াবেটিসের রোগী ডায়াবেটিসের ডাক্তারের কাছে যান, উনি ডায়াবেটিস কন্ট্রোল আছে খুশি, হ্যাঁ ডায়াবেটিসের ডাক্তারও খুশি, কিন্তু চোখের পরীক্ষা করাচ্ছেন না, হ্যাঁ বা কিডনির পরীক্ষা করাচ্ছেন না। এগুলো কিন্তু সবগুলাই করানো দরকার, এবং সেগুলো সবগুলো যদি আপনার ভালো থাকে, কারণ প্রাথমিক স্টেজে যদি আপনি প্রিভেন্ট করতে পারেন তাইলেই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন, শুধু ডায়াবেটিস কন্ট্রোল করে নয়। খুবই চমৎকার কথা বলেছেন স্যার, এবং খুবই গুরুত্বপূর্ণ যে আমরা কোর ডিজিজটা মেনটেন হলেই যে অন্য টার্গেট অর্গানগুলি ড্যামেজ হবে না তা না, সেটাকেও রেগুলার মনিটরিং এবং স্ক্রিনিংয়ের মধ্যে রাখতে হবে। নিব ছোট্ট একটি বিরতির পর একদম শেষে আমরা জানবো এগুলি থেকে যে অবহেলাটা করছি তার জন্য যে আমাদের বার্ডেন হয়ে যাচ্ছে সেটা নিয়ে কি করণীয় আছে। বিরতির আগে আমরা তো বিভিন্ন রেটিনার বিভিন্ন রোগ নিয়ে জানলাম, চিকিৎসা ব্যবস্থা নিয়ে জানলাম, মানুষের সচেতনতার ল্যাকিংসগুলি নিয়েও স্যার আপনি বললেন। আমরা এই পর্যায়ে জানতে চাবো স্যার, এই যে অবহেলাটা করার ফলে তো একদম ব্লাইন্ডনেস পর্যন্ত হতে পারে, কিন্তু তাছাড়াও আর কি কি প্রবলেম ফেস করা থেকে আমরা মানে সচেতনতার জায়গাটা মানে অ্যাওয়ার করতে পারি, কি কিভাবে একটু যদি বলেন। এই যে বললাম যে সচেতনতাটা আসলে দুই দিক থেকে করতে হবে। যারা চিকিৎসা করেন, রোগীরা তো সাধারণত বিভিন্ন রোগী ডাক্তারদের কাছে যান, ওনাদেরও উচিত ডাক্তার মানে রোগীদেরকে বোঝানো যে আপনার এই রোগের জন্য এই সিস্টেমগুলো সমস্যা হতে পারে, সেগুলো আপনি রেগুলার চেক আপ করাবেন, সেটা একটা ব্যাপার। আর রোগীদেরও একটা জিনিস চিন্তা করা উচিত, সেটা হচ্ছে যে আমার যেহেতু শরীরে একটা ক্রনিক ডিজিজ আছে, সেই ক্ষেত্রে আমার যদি অন্য কোনো সমস্যা নাও থাকে, তারপরেও আমার শারীরিক যে মানে বাংলাদেশে একটা কথা আছে খুব পরিচিত যে ফুল বডি চেকআপ, তো ফুল বডি চেকআপ না হইলে অন্তত কিছু কিছু সিস্টেম, যে সিস্টেমগুলো ছাড়া আমাদের যেমন চোখ, হ্যাঁ ছাড়া আমাদের চলাফেরা করা কঠিন, কিডনিতে একবার সমস্যা হয়ে গেলে এইগুলো আমাদের মানে দূর করা খুব কঠিন। তো সেই ভাইটাল যে বা হার্টের একটু চেকআপ করা, একটা ইসিজি অথবা মানে একটা এনজিওগ্রাম বছরে একবার করে স্ক্রিনিং টেস্ট করা, এইগুলা করা উচিত একটা বয়সের পর, বিশেষ করে 40 বছরের পর, তাইলে হয়তো একটু সচেতন থাকা যাবে। আর একটা জিনিস হচ্ছে যে দেখেন, শুধুমাত্র কারণটা কি, কারণটা হচ্ছে যে শুধুমাত্র কন্ট্রোল করলেই কিন্তু আপনি যে ভালো থাকবেন। যেমন আমি পার্টিকুলার একটা ডিজিজের কথা বলি, যেমন ডায়াবেটিস কিন্তু আপনি কন্ট্রোল করলেই যে আপনি ভালো থাকবেন সেটা কিন্তু বলা যাবে না। কেন বলা যাবে না? কারণটা হচ্ছে যে ডায়াবেটিস এর 3টা ক্যারেক্টার আছে, যে ক্যারেক্টারগুলো আপনার ক্ষতি করতে পারে। একটা হচ্ছে কন্ট্রোল এন্ড আনকন্ট্রোল, একটা হচ্ছে টাইপ অফ ডায়াবেটিস, একটা হচ্ছে ডিউরেশন অফ ডায়াবেটিস। এখন কন্ট্রোল কিন্তু আপনার হাতে, আপনি এটা করে আপনি খুশি, কিন্তু এটাতে খুশি না। বাকি দুইটা কিন্তু আপনার হাতে না। যেমন ডিউরেশন, যে আপনার 10 বছর যাবত ডায়াবেটিস, এটা কিন্তু আপনি ইচ্ছা করলেও 2 বছর করতে পারবেন না। অথবা আপনার টাইপ 1 ডায়াবেটিস, অর্থাৎ আপনি ইনসুলিন নিতে হয়, আপনি কিন্তু চাইলে এটা নন ইনসুলিনে আনতে পারবেন না। সুতরাং দুইটা কিন্তু আপনার আনকন্ট্রোলেই রয়ে গেছে। তাইলে এই একটা ডিজিজের 3টা ফ্যাক্টর আপনাকে ক্ষতি করতেছে, আপনি কিন্তু কাজ করতেছেন, মডিফাই করতেছেন মাত্র একটা ফ্যাক্টরকে, যেটা কন্ট্রোল আর আনকন্ট্রোল, দুইটা কিন্তু আপনি করতেছেন না। সুতরাং আপনি কন্ট্রোল করলেই যে আপনি ভালো থাকবেন সেটা না। সেজন্য ভালো থাকার একটাই প্রসেস, সেটা হচ্ছে আপনাকে নিয়মিত মানে কি, অন্তত কোনো সমস্যা না থাকলে বছরে একবার, আর সমস্যা থাকলে তো সেটা মানে আপনার রোগের সিভিয়ারিটি অনুযায়ী আপনাকে ফলো আপ করতে হবে। এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি সুস্থ থাকবেন। আর খাবার দাবার সব কিছু মিলিয়েই আপনাকে সব কিছুতেই, আমাদের খাবার দাবার চলাফেরা সব কিছুদের মধ্যে একটা কিন্তু ব্যালেন্স আনতে হবে। দেখেন আমরা এখন কিন্তু প্রচুর শহরে পাওয়া যায় যে লোকজন কিন্তু এক্সারসাইজ করে, সকালবেলা হাঁটে। আমাদের দেশে কিন্তু একসময় এটা ছিল না, যে হাঁটার প্রবণতা অর্থাৎ এক্সারসাইজের যে প্রবণতা সেটা কিন্তু ছিল না। তো এইটা আমার মনে হয় যে এটা ওয়ান টু অল,
আমি এই কথাটা বলবো এই জন্যই যে আমরা আমাদের কথাটাও চেঞ্জ করতে পারি। যেমন আমরা একজনকে একজন দেখা হলে জিজ্ঞাসা করি তুমি কেমন আছো, কিন্তু সবাই বলি ভালো আছি, কিন্তু ভিতরে হয়তো তার অনেক ডিজিজও আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ এসব বলি আমরা, কিন্তু বেসিক্যালি কিন্তু আমাদের অনেক ডিজিজ থাকেও। কিন্তু আমরা এই কথাটা কিন্তু অন্যভাবে চেঞ্জ করতে পারি, তুমি তোমার স্বাস্থ্যের জন্য কি করো। একটা প্রশ্ন বলি তার সচেতনতা অনেক বৃদ্ধি পেয়ে যেতে পারে। অ্যাটলিস্ট আপনি 24 ঘন্টায় আপনার স্বাস্থ্যের জন্য 1 ঘন্টা অথবা আধা ঘন্টা আপনি ব্যয় করেন কিনা। সেটা হতে পারে আপনার বাসায় আপনি একটা এক্সারসাইজ করেন, হতে পারে আপনার রাস্তায় একটু হাঁটেন, হতে পারে আপনি একটু সাঁতার কাটেন। সুতরাং আমার মনে হয় যে আমরা যদি জিজ্ঞাসা করি যে আপনি অথবা তুমি তোমার স্বাস্থ্যের জন্য কি করো, তাহলে সে যদি বলে যে আমি কিছুই করি না, তার মানে এটা তার ভিতরে একটা নাড়া দিবে, একটা অ্যাওয়ারনেস হতে পারে যে আমি আমার স্বাস্থ্যের জন্য অন্তত একটা কিছু অ্যাটলিস্ট, সেটা হতে পারে বাসায়, হতে পারে রাস্তায়, হতে পারে মানে সাঁতার কাটা। চমৎকার কথা বলেন যে, এবং এই যে স্যার আপনি মানে আমরা চোখ নিয়ে আলোচনা করছি, এখানেও যে ফিজিক্যাল এক্সারসাইজের মানে রিকোয়ারমেন্ট আছে, এটার ইনডাইরেক্ট প্রভাব পড়ে সেটা জানলাম স্যার। বলছিলেন স্যার আপনি যে চোখের জন্য আমরা প্রতি বছর যেন একবার করে কথা বলি, মানে দেখাই, চেক আপ করি, সার্বিক স্বাস্থ্যের চেক আপটা করি বয়স পার হলে। সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন স্যার, আপনার মাধ্যমে আমি আরও একবার জানতে চাবো যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে, প্রিম্যাচুরের ক্ষেত্রে 30 দিনের মধ্যেই যেন একজন রেটিনা স্পেশালিস্টকে দেখায়, সেই রকম জিনিসগুলি উঠে এসেছে আজকের আলোচনায়। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার গুরুত্বপূর্ণ বিষয়গুলি খুব সহজে বুঝিয়ে দেওয়ার জন্য। এবং সব শেষে যদি স্যার আপনি একটু বলেন সাধারণ মানুষের জন্য সার্বিক চোখ, বিশেষ করে রেটিনার সুস্থতার জন্য কোনো কথা। সার্বিক চোখ হচ্ছে যাদের কোনো ধরনের সমস্যা নাই, তারা অ্যাটলিস্ট বছরে একবার চোখ দেখাবেন এবং সবাই এক্সারসাইজ করবেন। কারণটা হচ্ছে যে চোখ কিন্তু শরীরের একটা অংশ। আপনার শরীর যদি সুস্থ থাকে তাহলে আপনার চোখ সুস্থ থাকবে। সুতরাং শরীরের যে যতগুলা অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ রাখার জন্য আপনার যে ধরনের এক্সারসাইজ করা দরকার সেগুলো করতে হবে। এবং খাবার, ফুড, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা কিন্তু অনেক অস্বাস্থ্যকর খাবার খাই, বিশেষ করে এখন কিন্তু অনেক, বিশেষ করে বাচ্চারা জাঙ্ক ফুড খাচ্ছে এবং সেডেন্টারি লাইফ লিড করে, এবং তারা কিন্তু বসে বসে কাজ করে, সাধারণত ডিভাইস ব্যবহার করে। ডিজিটাল ডিভাইসও কিন্তু আপনার একটা ফ্যাক্টর। ডিজিটাল ডিভাইসে সব এলইডি লাইট, এবং এই এলইডি লাইটের কিন্তু ব্লু ওয়েভলেংথের লাইট অর্থাৎ শর্ট ওয়েভলেংথের লাইট কিন্তু নিঃসরণ হয়। তো যখন মোবাইল ব্যবহার করতে থাকে তখন কিন্তু একদম চোখের কাছে এই শর্ট ওয়েভলেংথের লাইটগুলা আমাদের চোখকে কিন্তু ক্ষতি করে। সুতরাং এটাও কিন্তু একটা লিমিটেড করা উচিত। যে বলছে যে 2 ঘন্টার বেশি যদি ইউজ করে তাদের চোখের ক্ষতির পরিমাণ, যারা 5 ঘন্টা ইউজ করে তাদের দ্বিগুণ, তারপরে যারা 5 ঘন্টার বেশি ইউজ করে তাদের চোখের ক্ষতির পরিমাণ আরও বেশি। সুতরাং এই মোবাইল ব্যবহারটা কম করতে হবে, নিয়মিত এক্সারসাইজ করতে হবে, এবং যেসব খাবার আমাদের চোখের জন্য, শরীরের জন্য ভালো সেইগুলা করতে হবে। শরীরে যদি কোনো অসুখ থাকে সেই অসুখগুলা যেন নিয়ন্ত্রণে থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে, এবং তারপরেও বছরে অন্তত একবার চোখের পরীক্ষা করানো দরকার। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য।